আমার দেশের পাঠক এবং রাষ্ট্র ছাড়া কারো কাছে দায়বদ্ধতা না, কোনো দলের কাছে নাই, কোনো ব্যক্তির কাছে নাই। আমাদের নিউজে কেউ ছাড় পাবে না। সেটা যদি আমার পাশে যে দুজন অতি ক্ষমতাবান মন্ত্রী দাঁড়িয়ে আছেন তাদের কোনো নিউজ পাওয়া যায়, সেটাও আমার কোনো ছাড় পাবে না। এত ঘটনা, এত বড় বলতে আমি জনসংখ্যার কথা বলছি, আমি সাইজের কথা বলছি না। এত জনসংখ্যার দেশ, এত ইস্যু, সেখানে আজকে সারাদিন আপনি তো সোশ্যাল মিডিয়ার জগতে আপনি জানেন, আপনি ফেসবুকে আছেন, আমি ব্যক্তিগতভাবে ফেসবুকে নাই। আমি শুনেছি সারাদিন আমার দেশ ছাড়া আর কোনো আলোচনার বিষয় ছিল না। আজকে পক্ষে বিপক্ষে নানা আলোচনা, কিন্তু আমার দেশ নিয়ে আলোচনা। এবং আপনাকে বলি যে আমাদের পত্রিকা 11টার পরে কোথাও আর পাওয়া যায় না। আমার দেশ পত্রিকা নিয়ে অবশেষে মুখ খুললেন তার সম্পাদক মাহমুদুর রহমান সাহেব। তিনি বর্ষিয়ান 2 মন্ত্রী আসিফ নজরুল এবং আরেকজন, তাদেরকে বলেছেন আপনারাও যদি কোনো কিছু করেন আপনাদেরকেও আমি আপনাদের বিরুদ্ধে নিউজ করব। দর্শক, আসিফ নজরুলকে আরও কি বলেছেন, পাশাপাশি আমার দেশ পত্রিকা নিয়ে তিনি কিছু কথা বলেছেন। আমার দেশ যে যখন চালু হলো, চালু হওয়ার পর কি কি অবস্থান সারা বাংলাদেশে নিয়েছে আমার দেশ, এ বিষয় নিয়ে তথ্য দিয়েছেন। এবং রাষ্ট্র ছাড়া কারো কাছে দায়বদ্ধতা নাই, কোনো দলের কাছে নাই, কোনো ব্যক্তির কাছে নাই। আমাদের নিউজে কেউ ছাড় পাবে না। আজকে আমার দেশ পরিবারের জন্য একটা অতি আনন্দঘন মুহূর্ত। গত 11.5 বছর আমাদেরকে কথা বলতে দেওয়া হয় নাই। আমাদের উপরে যে নির্যাতন হয়েছিল সেটা আমার আগে আমার 2 ছোট ভাই, বর্তমান সরকারের অতি প্রভাবশালী 2 উপদেষ্টা, তারা বলেছেন। আমি আর তার রিপিটেশন করতে চাই না, দেশবাসী জানেন। আমি এর আগেও বলেছি, আজকে রিপিট করছি যে আমার জীবনের এটা শেষ ইনিংস। এই শেষ ইনিংস মিডিয়াতেই আমি কাটাতে চাই এবং মিডিয়ার মাধ্যমে আমি প্রমাণ করতে চাই যে বাংলাদেশেও একটা আন্তর্জাতিক মানের পত্রিকা তৈরি করা সম্ভব। আমি একটা পুরনো, একটু আগে আসিফ নজরুল সাহেব উনি নিউজের কথা বলেছেন, অনুসন্ধানী রিপোর্টের কথা বলেছেন। আমি আমাদের একটা অনুসন্ধানী রিপোর্টের কথা বলি। আমরা যে স্কাইপ কেলেঙ্কারি যেটা এক্সপোজ করেছিলাম, বাংলাদেশ ছাড়া পৃথিবীর যে কোনো দেশে যদি এ ধরনের একটা অনুসন্ধানী রিপোর্ট বেরোতো তাহলে এটা পুলিটজার প্রাইজ পেত, এতে কোনো সন্দেহ নাই। এটা পৃথিবীর শ্রেষ্ঠ পুরস্কার পেত। এত বড় একটা অনুসন্ধানী রিপোর্ট একমাত্র ওয়াটারগেট কেলেঙ্কারি ছাড়া আমি অন্তত গত 50 বছরে খুঁজে পাই না। কিন্তু এত বড় ইনভেস্টিগেটিভ রিপোর্টের বিনিময়ে আমাদের জুটেছে জেল, জুলুম, নির্যাতন, অবমাননা, অপপ্রচার, অপবাদ। যেটা পুরস্কার পাওয়া উচিত ছিল সেটার জন্য তিরস্কার পেতে হয়েছে এবং আমাদের কণ্ঠ রোধ করে দেওয়া হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে যারা বাংলাদেশের সাংস্কৃতিক ধারক বাহক নিজেদেরকে মনে করেন, তারা কেউ সেদিন প্রতিবাদ করেন নাই, বরং কেউ কেউ হয়তো আনন্দিত হয়েছিলেন। আজকে আবার আমরা শুরু করেছি এবং আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের আজকের প্রথম দিনের পত্রিকাতেই আমরা স্কুপ নিউজ দিয়েছি, আজকের লিড নিউজে, যে ফ্যাসিস্ট শেখ হাসিনা, যে তার প্রভু দিল্লির আশ্রয়ে আছে এখন, সে অজিত দোভালকে বলেছিল ঢাকা অ্যাটাক করবার জন্য। এবং এই স্কুপ নিউজটা আজকে আমার দেশে এসছে এবং আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন যে আগামী অন্তত 1 মাস ধরে আপনারা প্রতিদিন ইনশাল্লাহ এরকম একটা স্কুপ নিউজ পেতে থাকবেন, যেটা গত 15 বছর ধরে আপনারা পান নাই। এমনকি জুলাই বিপ্লবের পরেও কিন্তু পান নাই। জুলাই বিপ্লবের পরেও যে পত্রিকা আপনারা দেখেছেন, তার থেকে আমার দেশের পার্থক্যটা আজ থেকে শুরু হলো। আজকে অনলাইন আমরা উন্মুক্ত করে দিলাম এবং আমাদের চেষ্টা থাকবে এই বস্তুনিষ্ঠতার সাথে নিউজ করবার জন্য। আরেকটা কথা বলে আমার বক্তব্য শেষ করবো, সেটা হলো যে আমরা দেখতে পেয়েছি এতদিন বাংলাদেশের মিডিয়াতে একপাক্ষিক নিউজ, যেমন ধরুন তথাকথিত ইসলামী জঙ্গিবাদ। এই জঙ্গিবাদের যত গল্প আমরা দেখেছি বড় বড় পত্রিকায়, কোথাও ভিকটিমের কোনো বক্তব্য আমরা পাই নাই। সবগুলো হচ্ছে পুলিশ যেটা বলেছে, র্যাব যেটা বলেছে, সরকার যেটা বলেছে সেটারই একেবারে রিফ্লেকশন, সেটাই বলে দেওয়া হয়েছে। কিন্তু সংবাদপত্রের নিয়মটা হলো যে আপনি আরেক পক্ষের বক্তব্যটা নেবেন, সেই বক্তব্য আমরা কোথাও খুঁজে পাই নাই। আমার দেশের কোনো নিউজে আপনারা এটা খুঁজে পাবেন না, এই গ্যারান্টি আমি দিলাম। প্রত্যেকটা নিউজে কোনো গুজব পাবেন না, এমনকি অভিযোগ শব্দ পর্যন্ত আমি ব্যবহার করতে মানা করেছি। আমি বলেছি হয় একজন অপরাধী, না হলে সে নিরপরাধী, মাঝামাঝি কোনো জায়গা রাখবেন না। বলবেন না এরকম অমুকের বিরুদ্ধে অমুকটা অভিযোগ আছে, তাহলে তার কিন্তু চরিত্র হনন করা হয়। এর বিরুদ্ধে আমরা থাকবো। আমরা সর্বতভাবে পূর্ণাঙ্গ নিউজ দেওয়ার চেষ্টা করব এবং আমরা আমাদের প্রতি সৎ থাকবো। আর একটা শেষ কথা, আমার দেশের পাঠক এবং রাষ্ট্র ছাড়া
কারো কাছে দায়বদ্ধতা নাই, কোনো দলের কাছে নাই, কোনো ব্যক্তির কাছে নাই। আমাদের নিউজে কেউ ছাড় পাবে না। সেটা যদি আমার পাশে যে দুজন অতি ক্ষমতাবান মন্ত্রী দাঁড়িয়ে আছে তাদের কোনো নিউজ পাওয়া যায়, সেটাও আমার কোনো ছাড় পাবে না আমার দেশে। কাজে এটা বলে আমার বক্তব্য শেষ করছি। এবং তারা যে আজকে এসছেন সরকারের তরফ থেকে, এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং গত 2 মাসে আমাকে বলতে হবে যে তাদের পক্ষে যতটুকু সম্ভব তারা সহযোগিতা করেছেন, এই জন্য আমরা কৃতজ্ঞ। তবে তবে ব্যুরোক্রেটিক জটিলতা এখনো আছে, সেগুলো আমরা লড়াই করছি। এবং তারাও স্বীকার করবেন, আমরা তাদেরকে কখনো ডিস্টার্ব করি নাই। আমাদের শেখ হাসিনা, এবং আজকে একটু পরে যে পত্রিকাটি মার্কেটে আসবে সেখানেও লিড নিউজটা ডিবি থেকে নিয়ে 9 তরুণ খুন, রাজধানীর জাহাজবাড়ি হত্যাযজ্ঞ ছিল শেখ হাসিনার ইসলামী জঙ্গি কার্ড। এবং এখানে আমি যতটুকু দেখলাম যে ডিবি মনিরুল ইসলাম এটার সঙ্গে পুরো যুক্ত। তো এই যে নবযাত্রায় আপনারা কেমন রেসপন্স পাচ্ছেন মানুষের কাছ থেকে? আপনাদের যে টার্গেট নিয়ে আপনারা শুরু করেছেন, অর্থাৎ সার্বিকভাবে এই যে আমার দেশের নতুন যাত্রাটা অনেক সহজ তো ছিল না, অনেক কঠিন ছিল। এবং এখনো বোধহয় আপনারা ফাইন্যান্সিয়ালি কোনো সাপোর্ট, ব্যাংকের সঙ্গে কথা হয় নাই, ওইভাবে সবকিছু মিলিয়ে আপনার কাছে একটু শুনি নবযাত্রার গল্প। ধন্যবাদ কনক। প্রথমেই বলে রাখি যে আপনি বলেছেন বলেই আমি আজকে এই আবার টক শোতে এসেছি। ঢাকার কিন্তু এমন কোনো টেলিভিশন নাই যে টেলিভিশন আমাকে অনুরোধ করে নাই। কিন্তু আমি সবাইকে বলি যে টক শোতে যাওয়ার বয়স আর আমার নাই, অনেক বয়স হয়ে গেছে। কিন্তু শুধু আপনার এই চ্যানেলে আমি আসি, তার কারণটা হলো যে আমাদের যে বিদেশের 5 বছরের লড়াই, সেই লড়াই যে হাসিনার বিরুদ্ধে ছিল, ফ্যাসিস্ট এবং ইন্ডিয়ার বিরুদ্ধে ছিল, সেই লড়াইয়ে আপনি, আমি, পিনাকি, ইলিয়াস, আমরা সবাই সাথী ছিলাম। কাজে আপনাদের কারোর ডাককেই উপেক্ষা করার মতো শক্তি আমার নাই। এই জন্য আমি যতই ক্লান্ত হই না কেন, যতই বয়স হয়ে যাক মনে করি, কিন্তু আপনারা ডাকলে আমি উপস্থিত হয়ে যাই, যেমন আজকে উপস্থিত হয়েছে। এবার আসি আমি আমার দেশ প্রসঙ্গে। কি বলবো, প্রথমে আল্লাহর কাছে মানে শুকরিয়া জানানোর ভাষা আমার নাই যে আল্লাহ যে এই মাত্র 2 মাসের মধ্যে আমার দেশ আবার পাঠকের কাছে পৌঁছাতে দিলেন। এর সকল কি বলবো, এর সকল পরিকল্পনা আল্লাহ তাআলার। আর এটা যে পারলাম, এটা অবশ্যই আমাদের মহান জুলাই বিপ্লবের শহীদদের অপরিসীম ত্যাগের বিনিময়ে আবার পারলাম এই আমার দেশ চালু করতে। কাজে তাদের প্রতি শ্রদ্ধা জানানোরও আমার ভাষা নাই। সব মিলে এটা একটা বিরাট চ্যালেঞ্জ ছিল, কিন্তু বিরাট সুযোগ ছিল। এবং আমি চেয়েছিলাম 2024-এর মধ্যেই পত্রিকাটা চালু করতে, কারণ আমি জুলাই শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই এত পরিশ্রম করেছি যাতে এই বছরই আমি পত্রিকাটা শুরু করতে পারি। তো আল্লাহ সেই আমার পরিশ্রমের ফল দিয়েছেন। আজকে বলতে গেলে সারা দিন আমার দেশ ভাইরাল ছিল, বা সারা বাংলাদেশে, মানে এত বড় একটা দেশে এত ঘটনা, এত বড় বলতে আমি জনসংখ্যার কথা বলছি, আমি সাইজের কথা বলছি না। এত জনসংখ্যার দেশ, এত ইস্যু, সেখানে আজকে সারাদিন আপনি তো সোশ্যাল মিডিয়ার জগতে আপনি জানেন, আপনি ফেসবুকে আছেন, আমি ব্যক্তিগতভাবে ফেসবুকে নাই। আমি শুনেছি সারাদিন আমার দেশ ছাড়া আর কোনো আলোচনার বিষয় ছিল না আজকে। পক্ষে বিপক্ষে নানা আলোচনা, কিন্তু আমার দেশ নিয়ে আলোচনা। এবং আপনাকে বলি যে আমাদের পত্রিকা 11টার পরে কোথাও আর পাওয়া যায় নাই। আজকে বিকেলের কথা বলি, সন্ধ্যার সময় এত খারাপ লাগলো আমার, একটা বাচ্চা, 2টো ছেলে মিরপুর থেকে এসছে। মিরপুর থেকে এসে আমাকে, সে কি কাকুতি মিনতি, একটা কপি পত্রিকা দেন আমাকে। আমরা মিরপুর থেকে আসছি, কোথাও পাই নাই। কিন্তু আমার খুব খারাপ লাগলো, আমার কাছে একটা কপি পত্রিকাও ছিল না। কারণ আপনি তো জানেন অফিসে পত্রিকা থাকে না, পত্রিকা তো থাকে মেইনলি প্রেসে। আর আমার নিজের প্রেস নাই, অন্যের প্রেস থেকে আমাকে ছাপাতে হয়েছে। কাজে অ্যাডিশনাল কোনো কপি ছিল না। আমরা 1 লাখ কপি দিয়ে শুরু করেছি এই আজকে, এবং এই 1 লাখ কপি ঢাকা এবং বাইরে মিলিয়ে আমরা পাঠিয়েছি। এবং সব জায়গায় একই রকম, সব জায়গায় কারাকারি পত্রিকার জন্য। আমি অবাক হয়ে গেলাম কনক, যে আমি শুনেছিলাম মানুষ নাকি পত্রিকা পড়া ছেড়ে দিয়েছে, পত্রিকা পড়ে না, সে বড় বড়
নাম করা যেসব পত্রিকা বাংলাদেশের, তাদের নাকি সার্কুলেশন অর্ধেকে নেমে এসছে সবারই, যার যেটা সার্কুলেশন ছিল। সেখানে আমরা 1 লাখ কপি দিয়ে শুরু করলাম, আর 11টার মধ্যে পত্রিকা নাই, মানে অবিশ্বাস্য। এবং আরেকটা মজার কথা বলি, আমার কলিগ, আমার কোম্পানির ডিরেক্টর, সে গুলশানে থাকে। সন্ধ্যাবেলা সে গিয়ে বলল যে আমি 11টার সময় গুলশানে লাস্ট কপি কিনেছি। আমাকে হকার বললো এটা লাস্ট কপি। এবং কত দিয়ে কিনেছে জানেন? আমাদেরই পত্রিকা, 20 টাকা দিয়ে। পত্রিকার দাম কিন্তু 12 টাকা। তো সে 20 টাকা দিয়ে কিনেছে। তো 20 টাকা দিয়ে আজকে পত্রিকা বিক্রি হয়েছে। ভাবা যায় এটা? মানুষের ভালোবাসা। মাহমুদ আর ভাই, আজকে আমাদের অফিস যদি দেখতেন আপনি, মানে অফিসের দরজা তো আমার খোলাই ছিল, মানে সাধারণ মানুষ সবাই মানে কি রকম আনন্দ উচ্ছ্বাস। একটা মজার কথা বলি আপনাকে, মাদারীপুর থেকে একজন চলে এসছেন শুধু আজকে এই দিবস উদযাপন করবার জন্য। এবং আপনি জানেন তিনি 3 মণ মিষ্টি নিয়ে এসছেন। 3 মণ মিষ্টি তিনি মাদারীপুর থেকে নিয়ে এসছেন। আমার দেশের সবাইকে নিয়ে তিনি মিষ্টি খাবেন আজকে। তো এটা অভূতপূর্ব ব্যাপার। মানে আমার মনে হয় আমার জীবনে এত বড় প্রাপ্তি আর কোনোদিন ঘটে নাই আজকে আমার যেটা হয়েছে কোনো। আর ওই যে আমি বলেছিলাম না 2 দিন আগে যে এটা আমার লাস্ট ইনিংস এই বয়সে, তো সেই লাস্ট ইনিংসে আল্লাহ আমাকে এই প্রথম দিনে যে সাফল্য দিয়েছেন, কি বলবো, কৃতজ্ঞতা জানাই। আর নামাজ পড়া ছাড়া আর কিছু বলার নেই আমার। না, তবে মাহমুদ ভাই ধরেন আপনাদের প্রথম আমার দেশের যে যাত্রা, সেই যাত্রায় আমার দেশের যে ভূমিকা ছিল বা আমার দেশের যে রিপোর্টিং ছিল, যে সাহসিকতা ছিল, এবং আপনারাই প্রথম বলেছিলেন যে শাহবাগের ফ্যাসিবাদের পদধ্বনি, এবং আপনারা আপনাদের পত্রিকায় বিচার বিভাগ থেকে শুরু করে প্রতিটা বিষয় নিয়ে যা যা বলেছেন, এখন দেখা যাচ্ছে সবই অক্ষরে অক্ষরে মিলে গেছে। আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এইটা হচ্ছে জুডিশিয়াল কিলিং, স্কাইপ কেলেঙ্কারি থেকে শুরু করে আপনাদের প্রত্যেকটা পদক্ষেপ আসলে মানুষের মনে গেঁথে আছে, যে বিষয়টি মানুষকে আবারও উৎসাহিত করছে। এবং প্রথম দিনের যে লিড, যেটি আমি দেখাচ্ছিলাম, যে প্রথম দিনের যে লিড, দিল্লিকে অ্যাটাক করতে বলেছিলেন শেখ হাসিনা, অজিত দোভালকে টেলিফোন করে তিনি শেষ রক্ষা চেয়েছিলেন দিল্লির কাছ থেকে সাহায্য নেয়ার। এবং আজকের যে লিড, যেটি একটু পরে হয়তো আগামীকাল সকালে দর্শকের পাঠকের হাতে পৌঁছাবে, যে ডিবি থেকে নিয়ে 9 তরুণ খুন, রাজধানীর জাহাজবাড়ি হত্যাযোগ্য ছিল শেখ হাসিনার ইসলামী জঙ্গি কার্ড। এই দুটো নিউজ নিয়ে একটু জানি, যে ধরেন হাসিনা চলে যাওয়ার পরেও তো প্রায় 5 মাস হয়ে গেল। 5 মাসে কিন্তু আমরা ধরেন বাংলাদেশের এত বড় বড় পত্রিকা, কোথাও কিন্তু কোনো স্কুপ নিউজ এখনো দেখি নাই। কিছু ভাষা নিউজ হয়েছে হালকা, কিন্তু এই যে ধরেন স্পেসিফিক যে নিউজগুলো, বা ধরেন যেভাবে মানুষ হত্যা করেছে পুলিশ, এই জায়গাগুলো নিয়ে কিন্তু কোনো ইনভেস্টিগেটিভ কোনো রিপোর্ট আমরা পাই নাই। তো আপনারা শুরুতেই যে চমক দিলেন, বা এই দুইটা রিপোর্ট সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছ থেকে। প্রথমে একটা কথা বলি কনক আপনাকে, নিউজ শুধুমাত্র এটাকে যদি আমরা আবেগশূন্য ভাবে বিবেচনা করি যে এটা একটা সংবাদ, আপনি সংবাদ দিচ্ছেন, আমি নিউজটাকে এইভাবে দেখি না। আমি নিউজটার সাথে, সংবাদের সাথে আমার কি বলবো, আমার আবেগও জড়িয়ে থাকে। যেমন ধরুন এই যে বাংলাদেশে যে ফ্যাসিবাদ 15 বছর ধরে আমাদের ঘাড়ের উপর চেপে বসেছিল, তার বিরুদ্ধে যে আমার যে লড়াই ছিল, এই লড়াইতে আমার মাথার সঙ্গে আবেগও কাজ করেছে। আবেগটা কেন? আবেগটা হচ্ছে যে বাংলাদেশের জনগণের উপরে যে জুলুম হচ্ছিল, এই জুলুম নীরবে সহ্য করা আমার পক্ষে সম্ভব হয়নি। আমি যে জন্য আমি আবেগতাড়িত হয়েছি, এবং তার জন্য অনেক রিস্ক নিয়েছি আমি। এবং একই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা যে দিল্লির করতলে দিয়ে দেওয়া হলো, এটাও আমি সহ্য করতে পারি নাই। এবং মানুষের প্রতি যে জুলুম হয়েছে গত 15.5 বছরে হাসিনার, সেই জুলুমও সহ্য করা আমার পক্ষে সম্ভব হয় নাই। এই জন্য আমি এত রিস্ক নিয়ে নিউজ করেছি। এবং আমি মনে করেছি যে পত্রিকা তো আমার কাছে কোনোদিনই ব্যবসা ছিল না, কারণ আমি এটা দিয়ে তো কোনো অর্থ উপার্জন করতে চাই নাই। পত্রিকা আমার কাছে একটা জনগণকে কি বলবো, জনগণের সেবা করার একটা মাধ্যম ছিল, এখনো তাই। রাষ্ট্রের সেবা করার একটা মাধ্যম হিসেবে আমি পত্রিকাকে দেখি, এবং সেইভাবেই আমি পত্রিকা চালিয়েছি। এবং এই কারণে
আম, যা হওয়ার তো দেশের মানুষ জানেন, পুনরাবৃত্তি করতে চাই না। এবং এই জন্য এই নিউজগুলো আমরা খুঁজে খুঁজে বার করেছি। এই বার করার জন্য আপনার শ্রম দিতে হয়, এই বার করার জন্য মেধা লাগাতে হয়, এই বার করার জন্য আবেগ ব্যবহার করতে হয়। যেমন জাহাজবাড়ির কথা যদি প্রথমে আমি আপনাকে বলি, এই কাহিনী আমার 2016 সালে, তখন আমি জেলে ছিলাম। জেলে যখন এই কাহিনী শুনলাম তখনই আমার বিশ্বাস হয় নাই যে এটা কোনো সত্যিকারের কাহিনী, যে একটা ঢাকার মতো ঘনবসতিপূর্ণ এলাকায় কল্যাণপুরে একটা বাড়িতে, বাড়ির মধ্যে ফ্ল্যাট বাড়িতে একটা জঙ্গি আস্তানা হলো, আর সেই ফ্ল্যাট বাড়িতে পুলিশ সারা রাত ধরে বোমাবাজি করলো, গোলাগুলি করলো, আর ওই তথাকথিত জঙ্গিরা নাকি গ্রেনেড মারলো এই ফ্ল্যাট বাড়ির মধ্যে থেকে, এবং তারপরে একজন পুলিশও আহত হলো না, অথচ পরে 9 জন তরুণের লাশ পাওয়া গেল ঘরের মধ্যে। তাহলে গোলাগুলিটা কার সাথে হলো, কখন হলো? এই বোমা যে মারলো, গ্রেনেড মারলো, গ্রেনেড চিন্তা করেন, গ্রেনেড মারছে, গ্রেনেড কোথায় গিয়ে পড়লো, কার উপরে পড়লো গ্রেনেড, সেই গ্রেনেড টুকরাগুলি কোথায় গেল? তো এটা আমার তখন বিশ্বাস হয় নাই। এবং এবার আমি বাংলাদেশে গিয়ে আপনি অবাক হবেন শুনলে, যে একদিকে আমরা আমাদের অফিসের মানে নতুন করে নির্মাণ করছি, ইন্টেরিয়রের কাজ চলছে, আমি কম্পিউটারের অর্ডার দিচ্ছি, আমরা কনফিগারেশনের কাজ করছি কম্পিউটারের, এগুলো হলো ইনফ্রাস্ট্রাকচারের কাজ। আর একই সঙ্গে শুনলে আপনি মানে অবাকই হবেন হয়তো, একই সঙ্গে আমার সাংবাদিকরা আমরা নিউজ লিস্ট করে ফেলেছি যে কোন কোন নিউজ আমার বের করতে হবে। সেই নিউজ কবে বের করবো এটা কিন্তু আমি জানি না, আমার জানা নাই, কিন্তু নিউজের আমরা সূত্র অনুসন্ধান শুরু করে দিয়েছি এবং সূত্র অনুসন্ধান করে মানুষের বাড়িতে বাড়িতে গেছি। যেমন ধরেন যে জাহাজবাড়ির কাহিনী, হাসিনারটা আমি একটু পরে আসবো, জাহাজবাড়ির কাহিনী কালকে যেটা আসবে, এটাতে ভিকটিম যারা, যে 9 জন তরুণকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে পরিকল্পিতভাবে, পুলিশ খুন করেছে হাসিনার নির্দেশে, এই ছেলেগুলোর বাড়িতে বাড়িতে আমার সাংবাদিকরা গেছে, তাদের পরিবারের সাথে কথা বলেছে, তাদের প্রতিবেশীদের সাথে কথা বলেছে, এবং যে সমস্ত পুলিশেরা এই নাটক সাজিয়েছে তাদের সাথে দেখা করেছে আমাদের সাংবাদিকরা। আপনি জানেন এই নিউজটা আমাদের সম্পূর্ণ করতে 1 মাস সময় লেগেছে, এই জাহাজবাড়ির নিউজ। কারণ এতগুলো 9 জনের পরিবার খুঁজে বের করা, তাদের ঠিকানা খুঁজে বের করা, তাদের বাড়িতে যাওয়া, আত্মীয় স্বজনের কাছে যাওয়া, এই পুলিশগুলি সব ট্রান্সফার হয়ে গেছে, তাদের কাছে যাওয়া, তাদের কাছে পৌঁছানো, তাদের ইন্টারভিউ করা, এবং এই সমস্ত মামলার যদি আপনি ডকেট দেখেন, নথিপত্র দেখেন, সেই বিশাল ফাইল, এই ফাইল পড়া, এই ফাইল পড়তে তো 7 দিন লাগে, যে সেখানে কি কি লিখেছে পুলিশ, কি ধরনের ভুয়া মামলা তারা সাজিয়েছে। তো এগুলো আমরা 1 মাস ধরে করেছি একটা নিউজের পিছনে, 1 মাস ধরে আমরা ইনভেস্টিগেশন করেছি এবং একটা টিম ইনভেস্টিগেশন করেছে। আবার করে আমরা সব কাহিনী বের করেছি, যেটা পুরো বানোয়াট কাহিনী ছিল। এবং হাসিনার 2016 সালে আপনার মনে আছে, তার আগে একদলীয় নির্বাচন করেছিল 2014 সালে, এবং বিদেশের কোন রাষ্ট্র, এমনকি আপনার আমেরিকা পর্যন্ত সেই নির্বাচন মেনে নেয় নাই, ইউরোপ মেনে নেয় নাই, শুধুমাত্র ইন্ডিয়ার কারণে হাসিনা টিকেছিল। তখন হাসিনা চিন্তা করলো যে আমি ইসলামী জঙ্গি কার্ড যদি খেলতে পারি তাহলে আমি পশ্চিমাদের সমর্থন পাবো, তাহলে পশ্চিমারা বলবে যে হ্যাঁ, শেখ হাসিনা বাংলাদেশে ইসলামী জঙ্গিদের শায়েস্তা করছে, কাজে শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। শুধুমাত্র এই কারণে, আপনি ভেবে দেখেন, এই কারণে যাতে একজন জালিম, একটা পিশাচ শাসক, ফ্যাসিস্ট শাসক টিকে থাকতে পারে, এই জন্য দরিদ্র পরিবারের 9 জন তরুণকে ধরে নিয়ে এসে কি নির্মম ভাবে তাদেরকে হত্যা করেছে, হত্যা করে এদেরকে ইসলামী জঙ্গি সাজিয়েছে। আমার কষ্টটা লাগে কোথায় জানেন? বাংলাদেশ, আপনি যেটা বললেন, ইঙ্গিত দিলেন, বাংলাদেশের এত পত্রিকা, এত সব নাম করা পত্রিকা, তারা র্যাব পুলিশ যা বলেছে হুবহু সেটাই পত্রিকায় তারা ছাপিয়েছে। পত্রিকার একটা ইনভেস্টিগেশন থাকবে না, আপনি ভিকটিমের কথা শুনবেন না, তাদের পরিবারের সাথে আপনি যোগাযোগ করবেন না, কিন্তু কোন পত্রিকা করে নাই। বড় বড় পত্রিকা হেডলাইন দিয়ে জাহাজবাড়িকে ইসলামী জঙ্গি দমন হিসেবে তারা দেখিয়েছে। তো আজকে এটা এখন এটা এক্সপোজ করার সময় চলে এসছে, আমার দেশ এসছে, তো আমরা এখন সবগুলো এক্সপোজ করব, একটা একটা করে কনক আমরা এক্সপোজ করব এই মিথ্যা বিগত সরকারের।
এটি আমরা এবং আশা আপনি দেখেন, আপনি বলতে পারেন গত 5 মাসে কেন করলো না, করবে কেন? কারণ তারা তো ওই সরকারের সহযোগী ছিল। বাংলাদেশের অধিকাংশ মিডিয়া তো শেখ হাসিনার সহযোগী ছিল। তো কাজেই তারা তো নিজেদের ভুল নিজেরা কেউ স্বীকার করে, কাজেই তারা স্বীকার করে নাই। তারা জানতেও চায় নাই যে এই জাহাজবাড়ির এই নাটকে কি করে 9 জন তরুণকে হত্যা করা হয়েছে। আর হাসিনার ব্যাপার যেটা, এটা আবার একটু অন্যরকম। এটা আমার সোর্স হয়তো যে খবর আমাদেরকে দিয়েছে সেই সোর্স অন্য পত্রিকাকে দেয় নাই, আমার সোর্স আমাকে বিশ্বাস করেছে। এবং আমার সোর্স কিন্তু সব সেনাবাহিনীর কর্মকর্তা এবং যারা বেশ, এবং কিছু আমি নাম বলবো না সঙ্গত কারণেই, খুব সিনিয়র থেকে জুনিয়র কর্মকর্তা সবই আছে আমার সোর্সের মধ্যে। কারো কারো নাম আমি দিয়েছি, এই নিউজ তো আপনি পড়েছেন, আজকে লিড নিউজটা তো পড়েছেন আপনি, তো কারো কারো নাম দিয়েছি আমি, বাকিদের নাম দিই নাই। কিন্তু আপনাকে শুধু এইটুকু বলে রাখি, আমার সোর্সের মধ্যে লেফটেন্যান্ট জেনারেল থেকে শুরু করে লেফটেন্যান্ট পর্যন্ত আছে। তার মানে লেফটেন্যান্ট থেকে লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত আমার সোর্সের মধ্যে আছে। এবং তারা আমাদেরকে সমস্ত কাহিনী বর্ণনা করেছে। 3 তারিখে কি হয়েছে, 4 তারিখে কি হয়েছে, 5 তারিখে কি হয়েছে। এবং এটা তো বাংলাদেশে কেউ জানতোই না যে 4 তারিখে অজিত দোভালের সাথে হাসিনার কথা হয়েছে। এবং কথা হয়ে যখন হাসিনা বলেছে অজিত দোভালকে ঢাকায় আক্রমণ চালানোর জন্য, আমরা কি জানতাম, মানে মিডিয়াতে আপনারা কি শুনেছেন যে হাসিনা যখন পালিয়ে গেছে 5 তারিখে, অজিত দোভাল তাকে দিল্লির কাছে এক সামরিক বিমানবন্দরে তাকে রিসিভ করেছে। কিন্তু অজিত দোভালের সাথে যে আগেই আলোচনা হয়েছে এবং তাকে যে ইন্ডিয়ায় নিয়ে যাওয়া হয়েছে অজিত দোভালের সাথে আলাপ আলোচনা ক্রমে, এটা তো আপনারা জানতেন না। এটাই হচ্ছে খবরের পিছনের খবর। এবং আরো মজার কাহিনী আছে যে শেখ হাসিনা 14টা সুটকেস নিয়ে খুব উদ্বিগ্ন ছিল। তার জীবন থেকে সে চিন্তা করছিল বারে বারে যে আমার 14 সুটকেস উঠেছে কিনা। তো এই 14 সুটকেসের মধ্যে কি থাকতে পারে আমরা ধারণা করতে পারি, সেটা তো আমরা দেখি নাই। আমার ব্যক্তিগত ধারণা 14 সুটকেসের প্রধানত বৈদেশিক মুদ্রা ছিল, বৈদেশিক মুদ্রা এবং দামি হয়তো অর্নামেন্টস থাকতে পারে, নাহলে আর 14 সুটকেস নেওয়ার তো তার কোনো কারণ নাই। নথিপত্র তো আর সে নেবে না। এবং আপনারা এটাও জানতেন না, আপনারা শুনেছেন, উড়া উড়া শুনেছেন যে তারেক সিদ্দিকী তার সঙ্গে পালিয়েছে। এটা সম্ভবত ইলিয়াস বোধহয় তার একটা এপিসোডে এরকম একটা কিছু বলেছিল ইলিয়াস। কিন্তু এটা একেবারে সঠিকভাবে জানা যে তারেক সিদ্দিকী কিভাবে এসছে, তার স্ত্রী সহ কিভাবে হাসিনার সাথে প্লেনে উঠেছে, এই কাহিনীগুলো কিন্তু আমরা আমাদের সোর্সের কাছ থেকে শুনেছি। ওই গত 3 দিন হাসিনার আশেপাশে যারা ছিল তারাই আমাদেরকে সমস্ত তথ্যগুলো সরবরাহ করেছে এবং করে আমরা দেশের মানুষের কাছে প্রকৃত তথ্য উপস্থাপন করতে পেরেছি। শুধু আপনাকে কনক বলে রাখি, এরকম 15টা লিড নিউজ আমাদের কাছে আছে। প্রত্যেকটা লিড নিউজে আপনারা চমকে যাবেন ইনশাল্লাহ। এবং আজকে গতকাল গেছে, মানে আজকে বলতে আজকে একটা গেছে, পাঠক পড়েছে শেখ হাসিনারটা, আগামীকাল জাহাজবাড়ি পড়বে যে জাহাজবাড়িতে কিভাবে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, কিভাবে খুন করা হয়েছে। কি ভাই দরিদ্র মানুষ, আপনি ভাববেন গার্মেন্টসে চাকরি করে, তার মধ্যে একজন শ্রমিক, তাকে এরকম মিথ্যা মামলায় ডিবিতে উঠিয়ে এনে তাকে নিয়ে গিয়ে জাহাজবাড়িতে নির্মম ভাবে পিঠে গুলি করে হত্যা করেছে এবং সবারই পিঠে গুলির চিহ্ন পাওয়া গেছে বেশিরভাগেরই। আবার আর একজন গ্রামের কৃষক, একজন একটু বোধহয় মধ্যবিত্ত ছিল, সেই পরিবারের হদিস পাওয়া যায় না। আমি জানি না সেই পরিবারের ভাগ্যে কি ঘটেছে, হয়তো কোনো তরুণ ছিল, কোনো কারণে ডিবি অ্যারেস্ট করেছিল, কিন্তু জঙ্গি সাজাতে হবে, জঙ্গি নাটক করতে হবে, এই জন্য 9টা প্রাণ এইভাবে হত্যা করা হয়েছে বাংলাদেশে। তো আমরা ইনশাআল্লাহ আমার দেশে শেখ হাসিনার প্রকৃত যে চেহারা এটা তুলে ধরবো। আপনার খেয়াল আছে যে আপনি আমি প্রায় বলতাম যখন আমি বাংলাদেশে আসি নাই, আমরা বলতাম যে আচ্ছা বাংলাদেশি পত্রিকা হাসিনার এসব দুষ্কর্ম নিয়ে লিখছে না কেন, পত্রিকাগুলো চুপ কেন, আগে না হয় লিখতে পারে নাই, এখন লিখছে না কেন, এটা নিয়ে আপনি আমি প্রায়ই আলোচনা করতাম। তো আমার এটা মনে ছিল কনক যে আমরা যে আলোচনা করতাম। তো কাজে আমি যখন পত্রিকা বের করার সিদ্ধান্ত নিলাম তখন আমার মনে হলো এটা আমার দায়িত্ব, যে কাজ অন্য মিডিয়া করে নাই সেই কাজ আমি করব। এবং তার সাথে মানুষের যে প্রত্যাশা, সাধারণ জনগণের যে ভালোবাসা,
তারা যে সমর্থন আমাকে দিয়েছে এর কোনো তুলনা নাই। এই ঋণ পরিশোধ করার ক্ষমতা আমার নাই। আমি মনে করি যে এই ঋণ আমি পরিশোধ করতে পারি তাদেরকে একটা ভালো পত্রিকা উপহার দিয়ে, যেখান থেকে তারা সত্যিকারের অবস্থা বাংলাদেশের বুঝতে পারবে। আমরা সেই চেষ্টাই করছি দিবার অর্থ। না, তবে আপনাদের এই উদ্যোগের মাধ্যমে যদি আমাদের সংবাদপত্রের অন্যান্য পত্রিকাগুলো যদি কাজ করে, অর্থাৎ আমরা তো গুণগত পরিবর্তন চাই, মানে আপনাদের দেখানো পথ বা আপনাদের সাহসিকতায় যদি সাহসী হয় আর কি। কারণ ধরেন এটা একটা বিষয় যে অমুক পত্রিকার একটা রেফারেন্স লাগে আর কি অনেকে সাহস পাওয়ার জন্য, ভাই আমার দেশ তো করছে এই জন্য আমরাও করছি, এরকম আর কি। কিন্তু একটা আছে কি, আজকে যে কথাটা আমি দুই মন্ত্রীকে পাশে রেখে বলেছি, মন্ত্রী তো না, উপদেষ্টা, উপদেশটা যে আমার দেশ কেবলমাত্র পাঠক এবং রাষ্ট্রের কাছে দায়বদ্ধ, আর কারো কাছে দায়বদ্ধ না। আল্লাহর কাছে তো আমরা সবাই দায়বদ্ধ, সেটা তো ভিন্ন আলোচনা। আল্লাহ তো আমাদেরকে বানিয়েছেন, তো আল্লাহর কথা বলে তো লাভ নাই, আমরা তো সবাই তার বান্দা। কিন্তু তার বাইরে আমরা শুধু দায়বদ্ধ পাঠক এবং রাষ্ট্রের কাছে। তো অন্য পত্রিকার তো সেরকম অবস্থা নাও থাকতে পারে, তাই না? তাদের নানা রকম দায়বদ্ধতা আছে দেশে বিদেশে। অনেক পত্রিকা বিদেশের টাকা নিয়ে চলে, আমরা তো জানি এটা যে বিদেশের টাকা নিয়ে চলে। মাহমুদ ভাই, তবে এই বিষয়গুলো আমরা চাই, আমি অনুরোধ করব যে সামনে আসা উচিত, যে পত্রিকার কে নিয়েও আপনাদের আসলে অনুসন্ধানী রিপোর্ট হওয়া উচিত বিদেশে। আমি চিন্তা করি কি জানেন, আমি বুঝি আপনি কি বলতে চাচ্ছেন, কিন্তু আমি একটা পত্রিকার সম্পাদক। এখন আমি একটা পত্রিকার সম্পাদক হয়ে আমার পত্রিকা আর একটা পত্রিকা সম্পর্কে আলোচনা করা, এটা কি এথিক্স এর মধ্যে পড়ে কিনা, এটা নিয়ে আমি একটু চিন্তা ভাবনা করছি। আপনাকে একটা মজার কথা বলি, আপনার আমার খুবই প্রিয় এবং মানে আমার ছোট ভাই, আপনারা সবাই যেমন আমার ছোট ভাই মিনারুশি, তার একটা লেখা আমি এখনো ছাপতে পারছি না, কারণ তার সেই লেখাতে অনেকগুলো পত্রিকা সম্পর্কে কিছু কমেন্ট আছে। এখন আমি কিন্তু চোখ বন্ধ করে ছেপে দিতে পারতাম, আমি বলতে পারতাম যে আমি তো লিখি নাই, এই পত্রিকাটা আমার না, আর একজনের মতামত। কিন্তু সেখানেও আমি চিন্তা করছি যে আর একটা পত্রিকার নাম নিয়ে যে সমস্ত কথা বলা আছে, সেটা কি সম্পাদক হিসেবে আমার ছাপা উচিত? আমি এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত নিতে পারি নাই কোনো, ফ্র্যাঙ্কলি। তবে প্রামাণ্য কিছু আপনার হাতে আসলে নিশ্চয়ই এই অনুকম্পার কোনো সুযোগ থাকবে না আপনার, মানে যখন দলিল প্রামাণ্য অনেক কিছুই আছে, প্রামাণ্য কিছুই আছে, কিন্তু আমি করবো কিনা সেই সিদ্ধান্ত এখনো নেই নাই। আমার মনে হয় যে আপনি করা উচিত, কারণ ধরেন যাদেরকে আপনি এখন পত্রিকা বলছেন তারা আসলে লিফলেট হিসেবে কাজ করেছে হাসিনার, তারাই তো ঠিক এই ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছে, তাই না? এবং এই এখন আপনি এত বিবেচনা করছেন, যখন আমার দেশের প্রেসে তালা ঝুলাই দিল, যখন আপনি রক্তাক্ত হলেন, যখন আপনাকে অযৌক্তিক ভাবে মানে কি বলবো আপনাকে, আইন বহির্ভূত ভাবে 37 দিন রিমান্ডে রাখা হলো, আপনাকে জেলে ফেলে রাখা হলো, ন্যূনতম চিকিৎসার ব্যবস্থা হলো না, সেই জায়গাটায় তখন এই পত্রিকাদের মালিকদের এই বা সম্পাদকদের এই এই কি বলবো এটাকে, এই অনুভূতি কোথায় ছিল বলেন? কারণ আপনি তো অনেক কিছু ছিল না, তারা তো আনন্দিত হয়েছিল। তার মানে এগুলাকে আপনি কেন পত্রিকা বলবেন? এগুলা তো দলীয় লিফলেট ছিল। হ্যাঁ, সেই আছে, তবে এই পার্থক্যটা তো আমার সাথে তাদের আছে। আমি চিন্তা করে দেখি কনক, আগে আমি যে 15টা নিউজের কথা বললাম, 15টা মানে অতি গুরুত্বপূর্ণ, জাতীয় গুরুত্বপূর্ণ, জিওপলিটিক্যালি ইম্পর্টেন্ট নিউজ আমার হাতে আছে, ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট নিউজ আছে, সেটা আগে দিয়ে নেই, তারপরে এগুলো তো করতেই পারি, আমার কাছে তথ্য তো আছেই। তো আপনার প্রথম দিনের পত্রিকার একটা সমালোচনার প্রসঙ্গ আমি যদি একটু আনি, যে আপনারা শহীদদের কিছু ছবি ছেপেছেন, প্রায় 60 জনের ছবি ছেপেছেন আপনারা, সেখানে চট্টগ্রামের কেউ কেউ বলছে যে প্রথম শহীদ, কেউ কেউ বলছে এই আন্দোলনের দ্বিতীয় শহীদ, শহীদ ওয়াসিমের ছবিটা ছাপা হয় নাই। এবং বিএনপির এক নেতা, আমি যদি আপনাকে দেখাই, তিনি হচ্ছেন বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক, তিনি তার ওয়াহিদুজ্জামান, তিনি তার ফেসবুক পোস্টে দিয়েছেন, ভেরিফাইড পোস্টে, ওয়াসিম কোন পত্রিকায় নিজের ছবি ছাপানোর জন্য শহীদ হয়নি, যাদের জীবনের বিনিময়ে আমার দেশ আবার প্রকাশিত হওয়ার সুযোগ পেয়েছে, তাদের সঠিক মূল্যায়ন করার ক্ষমতা মনিটর বন্ধ রেখে কম্পিউটার চালানো সাংবাদিকদের নেই। তিনি এর মাধ্যমে আসলে কি বোঝাতে চেয়েছেন বিষয়টি স্পষ্ট না,
এবং এরপরে দেখলাম আমি যে ধরেন যেহেতু তথ্য সম্পাদক তার হাতে কিন্তু ফেসবুক, ইউটিউব সহ অনেক কিছু থাকে। তার একটা অনুসারী বাহিনী আছে। সবাই ঝাঁপিয়ে পড়ল যে ওয়াসিম ছাত্র দলের বলে তার ছবি ছাপানো হয়নি। অর্থাৎ এক ধরনের টুইস্ট করার চেষ্টা করা হলো। এবং সর্বশেষ আমি দেখলাম যে খুব সম্ভবত আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল ধরেন আপনার প্রোগ্রাম থেকে এসেই হয়তো তার ভেরিফাইড পোস্টে বিশাল এক ছবি প্রকাশ করেছে বীর চট্টলার প্রথম শহীদ ওয়াসিম। তো এই যে জায়গাটা অর্থাৎ ধরেন ওয়াসিমের ছবিটা কেন ছাপা হলো না? মানে এই যে বলা হচ্ছে যে ছাত্রদল হিসেবে ছাত্রদল যেহেতু সে করতো এই জন্য আপনি তার ছবি ছাপেন নাই ইচ্ছা করে। মানে আপনার কাছ থেকে একটু শুনি যে এই যে আমি প্রথমে আপনি বলি, সমালোচনা পেয়েছেন কেন জানি না, আপনিও নিশ্চয়ই জানার কথা যে হ্যাঁ অনেক, আমি জানি, এবং অবশ্যই জানি। আপনারাও পরে বোধহয় অনলাইনে একটা কারেকশন দিয়েছেন। তো এই যে ধরুন হঠাৎ করে এই যে ওয়াসিম কেন্দ্রিক যে আবেগ একটা পত্রিকা, আমি আপনার সংগ্রামটা জানি যে কত কষ্ট করছেন আপনি পত্রিকাটা বের হওয়ার জন্য। এখনো অফিস কমপ্লিট হয় নাই, এখনো সবার বসার জায়গা নাই। তো এর মধ্যেই পত্রিকাটা এসছে। তো এই জায়গাটায় এই প্রতিক্রিয়া বা আপনাদের আসলে ব্যাখ্যাটা কি? কেন আপনারা না, আমার কোনো ব্যাখ্যা দেওয়ার এটা প্রয়োজন নাই কোনো। আমি বরং বলতে চাই যারা এই প্রশ্নটা তুলেছেন তারা শহীদদের অমর্যাদা করছেন। কেন অমর্যাদা করছেন আমি বলি আপনাকে। যে 60টি ছবির কথা বললেন আপনি, এই 60টি ছবির মর্মার্থ তারা বুঝতে পারেন নাই। এই ছবিটা কি? এই 7টা ছবি, কোন ছবির নিচে কি নাম দেয়া ছিল? আমরা কি কারণ নাম দিয়েছি ছবির নিচে? নাম ছিল না। আপনি আবার একটু দেখান, আপনার ইয়েটাতে আবার একটু যদি দেখান তাহলে পাঠক দেখতে পারবে। জি ছবিগুলো যদি একটু বড় করে দেখান যদি সম্ভব হয়। আমি জানি না টেকনোলজিক্যালি পারা যাবে কিনা। না তো টেকনোলজি আচ্ছা, তো দেখেন আপনি কোথাও কি নাম আছে কোন ছবির পিছনে? না কারো নাম কোনো আছে নিচে? নাম নাম না। নাই। তো নাম নাই কেন? কারণ এই 7টা ছবি এটা একটা প্রতীক। কার প্রতীক? যে 1600 শহীদ হয়েছে তাদের সবার প্রতীক। এখানে কার ছবি এটা আমরা কেউ খেয়ালও করি নাই যে কার ছবি দেয়া হচ্ছে, কার ছবি দেয়া হচ্ছে না। এই 7টা র্যান্ডমলি সিলেক্ট হয়েছে। র্যান্ডমলি সিলেক্ট হয়েছে। কেন সিলেক্ট হয়েছে? কারণ আমরা মনে করি 1600 শহীদ যারা, প্রত্যেকেই শহীদ, তাদের কোনো দলীয় পরিচয় নাই। এই শহীদ ছাত্র দলের, ওই শহীদ সাধারণ ছাত্রের, ওই শহীদ শ্রমিকের, ওই শহীদ কৃষকের, ওই শহীদ ছাত্রীর, ওই শহীদ বালিকার, ওই শহীদ জামাত শিবিরের, এইভাবে তো আমরা দেখি নাই। অন্তত আমার দেশ দেখে নাই। আমার দেশ মনে করে 1600 শহীদ সবাই একই মর্যাদার অধিকারী। এখানে কোনো মর্যাদা কমা বাড়ার কোনো স্কোপ নাই। এবং এই যে ছবির মধ্যে দিয়ে আমরা শুধু একটা কোলাজ তৈরি করেছি, আপনি বুঝবেন ব্যাপারটা। জি এটা একটা ছবির কোলাজ। এটা বোঝানোর জন্য যে এতগুলো মানুষ শহীদ হয়েছে। এবং আমাদের হেডিং যদি উপরে দেখেন, ইতিহাসে তোমরা অমলিন, মানে ইতিহাস তাদেরকে কোনোদিন মলিন করতে পারবে না, সময় তাদেরকে মলিন করতে পারবে না, এদের কাউকে মলিন করতে পারবে না। ওয়াসিমকেও পারবে না। এই বাচ্চা আর একটা মেয়ে, কি গোপ যেন নাম, 6 বছরের বাচ্চা ছাদে যে খেলছিল, সংখ্যালঘু সম্প্রদায়ের, তার স্মৃতিও কোনোদিন মলিন হবে না। এদের সবারই মূল্য এক। আপনি যখনই একজনের ছবি মাইক্রোস্কোপ দিয়ে দেখে আপনি এটা নিয়ে হইচই করছেন, আপনি সকল শহীদকে অশ্রদ্ধা করছেন। এটা আমার বিবেচনা। এবং আপনি যাদের কথা বললেন, ওয়াহিদুজ্জামানকে তো আমি খুব ভালো করে চিনি। তিনি এই কাজটি কেন করলেন আমার জানা নাই। তার উদ্দেশ্য কি এটা তিনি ভালো জানেন। এবং পরবর্তীতে যে লাইনটি আপনি বললেন এটার মানেও আমি জানি না, কি মনিটর বন্ধ করে কি কিবোর্ড না কি বললেন এত এই কথার, এবং এই কথার জবাব দেওয়ার আমি কোনো প্রয়োজন বোধ করছি না। জি কারণ আমি একটু বলি আপনাকে, আমরা সকল শহীদকে শহীদ হিসেবে দেখছি, কোন শহীদকে আমরা দলীয় ভাবে দেখছি না। এক। দ্বিতীয়ত, অনেকে বলতে পারেন যে তারপরেও তো দ্বিতীয় সংস্করণে এর ছবি আবার দেয়া হয়েছে, কোন একজনের ছবি বাদ দিয়ে তার ছবি আবার ইনসার্ট করা হয়েছে দ্বিতীয় সংস্করণে হয়তো। তো এই যে ইনসার্ট, এটা কেন করলেন? আমি এটা করা হয়েছে অনর্থক বিতর্ক এড়ানোর জন্য, এবং যে বিতর্কের কোনো কারণ নাই। এবং যারা বিতর্ক করছেন তাদের দেখেন কত কষ্ট করে যে আমার দেশ বের হয়েছে 2 মাসের মধ্যে, এটা নিয়ে তাদের কোনো বিবেচনা নাই। এই লড়াইটার জন্য তাদের কোনো প্রশংসা নাই।
তারা আমার দেশকে, তার মানে তারা যারা করছেন এটা, তারা আমার দেশকে শত্রু হিসাবে গণ্য করছেন। একদিকে ভালো হলো, কোন আমার দেশের একটা ট্যাগ ছিল যে এটা বিএনপির ট্যাগ, এটা বিএনপির পক্ষে কথা বলে, আওয়ামী লীগের বিরুদ্ধে বলে। তো এরা বোধহয় এই ওয়াহিদুজ্জামান যেহেতু সে একটা দলের একটা দায়িত্বে আছে, সে দায়িত্ব থেকে এই ট্যাগটা দিয়ে তিনি একদিকে আমার দেশের উপকার করেছেন। আরেকটি কথা আমি বলে রাখি, তিনি কি বলেছেন, যাদের শহীদদের রক্তের বিনিময়ে আমার দেশ প্রকাশিত হয়েছে, এই শহীদদের রক্তের বিনিময়ে তাদের দলের তো অনেক উপকার হয়েছে, হয় নাই? তো এটা কি শুধু কি শহীদদের রক্তের বিনিময়ে শুধু আমার দেশ প্রকাশিত হয়েছে? এই শহীদদের রক্তের বিনিময়ে তিনিও তো নাকি একটা টেলিভিশনের ডাইরেক্টর হয়েছেন। তো শহীদদের রক্ত ছাড়া কি টেলিভিশনের ডাইরেক্টর তিনি হতে পারতেন? তবে কি জানেন, এত নিচে আমি নামতে চাই না, এদের সাথে কোনো বিতর্কে যাওয়ার ইচ্ছা আমার নাই। আর আসিফ নজরুল আজকে আমার অফিসে এসছেন, তিনি নিজে থেকে এসছেন, এবং এসছেন তার সঙ্গে আরো একজন উপদেষ্টা ছিলেন আদিলুর রহমান খান, এবং প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর ছিল, এবং তারা সকলে মিলে এসছেন। এবং আমি তখন কাকতালীয় ভাবে আমাদের অনলাইন উদ্বোধন করেছি সেই সময়, এবং দুই উপদেষ্টা আমার দুই পাশে ছিলেন। এখন সেখানে কি মনে করে তিনি আবার বীর চট্টলার শহীদ ওয়াসিমকে আজকে আমার ওখান থেকে গিয়ে তার ফেসবুকে পোস্ট করলেন, ফেসবুকে, সেটা তিনিই ভালো জানেন, সেটাও আমার জানা নাই। কিন্তু এটা প্রসঙ্গটা আমি ঠিক বুঝতে পারলাম না। হয়তো তিনি বোঝাতে চাইলেন যে আমার তুলনায় বিএনপি দরদি তিনি বেশি, এটা হয়তো বোঝাতে চাইলেন, হতে পারে। তো বিএনপি দরদি যদি তিনি বেশি হয়ে থাকেন, তাহলে বিএনপির খুশি হওয়া উচিত যে আসিফ নজরুল তাদের মাহমুদুর রহমানের থেকে বেশি দরদি। তবে আমি এখনো মনে করছি কি জানেন, এই যে প্রতিক্রিয়া যাদের কথা বললেন, তাদেরকে আমি মনে করছি না এটা বিএনপির দলগত প্রতিক্রিয়া, আমি এখনো সেভাবে দেখছি না। যদি দলগত প্রতিক্রিয়া এটা বিএনপির হয়, তার জবাব আমার মতো করে আমি সময় মতো দেব। কিন্তু এখনো আমি এটাকে বিচ্ছিন্ন ভাবে ওয়াহিদুজ্জামানকে আমি ব্যক্তি হিসেবেই ধরে দিচ্ছি, তাকে আমি বিএনপির দলীয় কোনো মুখপাত্র হিসাবে আমি ধরছি না। বিএনপি যখন দলীয় ভাবে বলবে, এর জবাব আমি সময় মতো দেব তাদেরকে। মাহমুদ ভাই, আসিফ নজরুলের বিষয়টা মনে হয়েছে আমার কাছে, যে ঘর পড়ার মধ্যে আলু পোড়ার কথা বলে না মানুষ, ঘর পড়ার মধ্যে উনি আলু পোড়া দিয়ে একটু ভাবতে একটু সেকে নিয়ে আলুটা খাই। আর ওয়াহিদুজ্জামান ধরেন, সে নিজেই তো ধরেন আওয়ামী লীগের এমপির টেলিভিশনকে রক্ষা করেছে মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে ল্যাং মেরে নানা রকমের ঘটনা ঘটিয়ে 5 লাখ টাকা করে নিচ্ছে মাসে মাসে, ডিরেক্টরশিপ নিয়েছে। তো তাদের এত মানে সুশীলতা আমরা আমার কথা কি জানেন, এই বিএনপির দলীয় কোন্দল নিয়ে আমার কিছু বলার ইচ্ছা নাই, এটা তাদের ব্যাপার। আমার নীরব থাকাই ভালো, এটার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি স্পেসিফিক যেটা বলতে চাচ্ছি, যে আপনি শহীদদের বয়ান দিচ্ছেন, আপনি তো আওয়ামী লীগের এমপি টেলিভিশনকে রক্ষা করে সেখানে ডিরেক্টর হয়েছেন, 5 লাখ টাকা করে ভাতা নিচ্ছেন, তো আপনি এত বড় বড় কথা বলার দরকার কি? না না, সেটা হচ্ছে তো শহীদদের রক্তের বিনিময়ে, নাকি? শহীদরা রক্তের বিনিময় না দিলে তো তিনি পারতেন না। শহীদদের রক্তের মালয়েশিয়াতে ছিলেন, শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করে আপনি আওয়ামী লীগের এমপি টেলিভিশনকে রক্ষা করছেন, সেখানে সকল আওয়ামী লীগকে বহাল করছেন, বিএনপি কে বের করে দিচ্ছেন। সব এগুলো নিয়ে একটা কাজ করছি আমি, হয়তো সামনে আসবে। তো মাহমুদ ভাই, আপনার উপর যে অবিচারগুলো হয়েছে, ধরেন অন্যায় হয়েছে ক্রমাগত, মিথ্যা মামলা, শাস্তি, এই যে আমার দেশের প্রেস বন্ধ করে দেয়, এগুলো নিয়ে কি আপনি কোনো আইনগত পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন? হ্যাঁ, আমি তো অবশ্যই দেবো আইনগত পদক্ষেপ। তো একটা আওয়ামী লীগের আমলেই করা আছে, একটা ক্ষতিপূরণ মামলা করা আছে, কিন্তু আমি নতুন একটা মামলা করব। আপনারা তো জানেন যে এই সরকার যখন আমাকে বুঝিয়ে দিল আমার প্রেস, এবং সেই বুঝিয়ে দেওয়ার সময় একজন ম্যাজিস্ট্রেট ছিল, 2 থানার পুলিশ ছিল, তেজগাঁ শিল্পাঞ্চল থানা এবং তেজগাঁ থানা, দুজন ওসি ছিল, দুজন ওসি ছিল, এবং একটা জিডি করে আমাকে দিয়েছে, আইনগতভাবে দিয়েছে। এবং তারা কিন্তু সেখানে ভিতরে গিয়ে দেখেছে যে সকল মেশিন লুট করে নিয়ে যাওয়া হয়েছে। শুধু তাই না, শিল্পাঞ্চল থানার যিনি ওসি, তিনি যমুনা টেলিভিশনে সম্ভবত সাক্ষাৎকারে বলেছেন যে আমরা ভিতরে গিয়ে কিছু পাই নাই, সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে। তো কাজেই যখন আপনি রাষ্ট্রের হেফাজতে, আপনার যখন কোনো সম্পদ থাকে আর সেই সম্পদ লুট হয়ে যায়, রাষ্ট্রের দায়িত্ব কিন্তু আপনাকে ক্ষতিপূরণ দেয়া। তো সুতরাং আমি ক্ষতিপূরণের জন্য আমি মনে করি আমি হকদার, তো সেটা সময় মতো আমি চাইবো।
কিন্তু আমার এখন তাড়াহুড়াটা অত ক্ষতিপূরণের প্রতি না, যতটা একটা জনগণের চাহিদা অনুযায়ী একটা চমৎকার পত্রিকা তাদেরকে দেয়া, এটা হচ্ছে আমার প্রায়োরিটি। কিন্তু তার মানে এই না যে আমার প্রতি যে অন্যায় করা হয়েছে রাষ্ট্রের তরফ থেকে, এটা আমি মানে বিনা প্রতিবাদে আমি মেনে নেব। এটার জন্য আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করব, কিন্তু সেটা পত্রিকাটার কাজ শেষ করার পরে। এই মুহূর্তে আমি পত্রিকা নিয়েই ব্যস্ত থাকতে চাই, এবং এই জন্য আমি এই ধরনের অনর্থক বিতর্ক যারা করছেন তাদের সাথে আমি কোনো জবাব দিতে চাই না তাদেরকে। তারা বিতর্ক করতে থাকুন, কারণ আমার শক্তিটা কি আপনি তো অনেক ভালো করে জানেন। আমার শক্তি, আমি কোনো অর্থবান মানুষ নই, আমি কোনো দলীয় কোনো দলের ব্যক্তি নই। আমার শক্তি একমাত্র বাংলাদেশের মানুষের একেবারে কি বলবো মানে অফুরান ভালোবাসা এবং তাদের সমর্থন। তো এই শক্তি যতদিন থাকবে অন্য কোনো শক্তিকে আমি পরোয়া করি না। না মাহমুদ ভাই, ধরেন আমাদের কোনো ইয়ে নাই, আমি শুধু ধরেন আমি সোশ্যাল মিডিয়া দেখছিলাম তো গত 24 ঘন্টায় ক্রমাগত দেখছিলাম, তো আমার কাছে মনে হচ্ছে বিষয়টা অনেকটা উদ্দেশ্যমূলক ভাবে আরোপিত করার চেষ্টা করা হচ্ছে যে ওয়াসিমের নাম ইচ্ছা করে বাদ দিয়েছে আমার দেশ, সে ছাত্রদল করতো, এরকম একটা ভাইব তৈরি করার চেষ্টা হচ্ছে আননেসেসারি। এর মধ্যে আবার উপদেষ্টাও আপনি দেখলাম। আবার চিন্তা করে দেখেন যে এটা বিএনপির জন্য কতটা ক্ষতিকারক যারা করছে বিএনপির এটা। কারণ যে বিএনপির মহাসচিব কিছুদিন আগে আমার প্রথম আলোর জন্য কান্নাকাটি করছিলেন এবং রীতিমতো মানে কেঁদে ফেলার দশা, যে মিডিয়ার প্রতি এই আক্রমণ, এটা দেখার জন্য কি আমি ছিলাম, এই ধরনের কথা যিনি বলছেন, এত তার টান প্রথম আলোর প্রতি, তার দলের লোক আমার দেশ এত কষ্ট করার পরে প্রথম দিন বেরিয়েছে এবং প্রথম দিনের আমার দেশের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ভাবে তারা একটা ক্যাম্পেইন করছে। তো সেখানে মহাসচিবের কোনো বক্তব্য নাই যে এখানে মিডিয়ার স্বাধীনতা কি পূর্ণ হচ্ছে না। তো এটাই হচ্ছে সবচেয়ে আশ্চর্য ব্যাপার আর কি, যে এই বিষয়ে তারা হয়তো চুপ করে আছেন। তো একটা কথা বলি, কনক, শেখ হাসিনার সাথে আমি একা লড়াই করেছি, শেখ হাসিনা এবং ভারতের সাথে, যখন বিএনপির নেতারা যার যার নিরাপদ দূরত্বে অবস্থান করেছেন আমি একা লড়াই করেছি। শেখ হাসিনার মহা ক্ষমতাবান শেখ হাসিনাকে আমি পরোয়া করি নাই, আমি দিল্লিকে পরোয়া করি নাই। তো বিএনপি তো এখনো ক্ষমতায় আসে নাই রে ভাই, তো এখনই আমার বিএনপিকে ভয় পেতে হবে? আগে বিএনপি ক্ষমতায় আসুক না, তারপরে দেখবো যে বিএনপির সাথে আমার সম্পর্ক কোথায় দাঁড়ায়। না মাহমুদ ভাই, ধরেন ওয়াহিদুজ্জামানকে আনা হয়েছে, তার যেহেতু একটা পজিশন আছে, মানে তথ্য এবং প্রযুক্তি সম্পাদক, এলেবেলে এরকম অনেকেই তো অনেক কিছু লিখছে, তাদেরকে তো আমরা অ্যাডজাস্ট করছি না। আমি মনে করি ওয়াহিদুজ্জামানের এটা উচিত হয় না। উচিত ওয়াহিদুজ্জামান, আমি মনে করি ওয়াহিদুজ্জামান বয়সে আমাদের থেকে অনেক ছোট, ব্যক্তিগতভাবে আমি তাকে চিনি, মালয়েশিয়াতে তার সাথে আমার বেশ কয়েকবার দেখা সাক্ষাৎ হয়েছে, টেলিফোনেও বহুবার কথা হয়েছে। আমি মনে করি ওয়াহিদুজ্জামানের এটা করা অত্যন্ত গর্হিত হয়েছে, সে নিচু মনের পরিচয় দিয়েছে, এটা না করলেও ওয়াহিদুজ্জামান পারত। তো আমি একটু অন্য প্রসঙ্গে যাই, যে ধরেন এর মধ্যে আমার অনুষ্ঠান বেশি লম্বা করবো না, আপনি টায়ার্ড, জাস্ট এই প্রসঙ্গটা দিয়ে আমরা শেষ করতে চাই যে ধরেন এর মধ্যে ভারতের পররাষ্ট্র সচিব এসে গেছেন বাংলাদেশে, এবং গুম কমিশন বাংলাদেশের গুমের সাথে ভারতের সংশ্লিষ্টতা পেয়েছে। এবং আমি আজকে যে দেখলাম যে আনন্দবাজার পত্রিকায়ও একটি সংবাদ ছাপা হয়েছে যে বন্দীদের ভারত পাঠাতেন হাসিনা, গুমকাণ্ডে দিল্লির যোগও খুঁজে পেল মোহাম্মদ ইউনুসের তদন্ত কমিশন। তো এই হচ্ছে তাদের শিরোনাম। তো সবকিছু মিলিয়ে রাষ্ট্র যেভাবে চলছে, আপনার কোনো পর্যবেক্ষণ কি? এই যে ভারতের পররাষ্ট্র সচিবের সফর, সেনা প্রধানের সঙ্গে গোপন বৈঠকের যে সংবাদ প্রকাশিত হয়েছে, সব মিলিয়ে ওভারঅল যদি একটা আপনি। আমি যেটা মনে করি, ভারত প্রসঙ্গে ইউনূস সরকারের অবস্থানে আমি আনন্দিত। ভারত প্রসঙ্গে ইউনূস সরকার যে অবস্থান এখন পর্যন্ত নিয়েছে, অন্তত প্রফেসর ইউনূস যেটা অবস্থান নিয়েছেন, আমি মনে করি অত্যন্ত সাহসী অবস্থান নিয়েছেন তিনি যতগুলো বক্তব্য দিয়েছেন এখন পর্যন্ত, কোনো বক্তব্যে তিনি ভারতকে কোন রকম ছাড় দেন নাই। এবং আপনি খেয়াল করে দেখুন, ভারত যখনই কোনো বাংলাদেশের বিরুদ্ধে কোনো কমেন্ট করেছে, বাংলাদেশ সরকার কিন্তু ওই দিনের মধ্যেই ভারতকে পাল্টা জবাব দিয়েছে। এই যে আপনার আগরতলাতে যে আক্রমণ করা হলো আমাদের এম্বাসির উপরে, এই আক্রমণের সঙ্গে সঙ্গে কিন্তু
হাই কমিশনার যিনি ভারতের বাংলাদেশে, তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নিয়ে তাকে প্রতিবাদ জানানো হয়েছে। শুধু তাই নয়, কলকাতা এবং আগরতলা থেকে বাংলাদেশে হাই কমিশনে যারা কাজ করতেন তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে। ডিপ্লোম্যাটিক ভাষায় এটা কিন্তু খুব কঠিন পদক্ষেপ, আপনি এটা জানেন, খুব কঠিন বার্তা। তো এই কঠিন বার্তা কিন্তু প্রফেসর ইউনূস দিয়েছেন, এবং আপনি দেখেছেন যে পাকিস্তানের সাথে তিনি সম্পর্ক উন্নয়ন করছেন। পাকিস্তানের সাথে সরাসরি জাহাজ চলাচল শুরু হয়েছে। কাজে এইসব দিক দিয়ে আমি মনে করি ভারত প্রশ্নে অন্তত প্রফেসর ইউনূস সঠিক পথে আছেন। তা এই সরকারের অনেক ভুল থাকতে পারে, আমি অনেক সমালোচনা করেছি, আপনিও করেন, আমরা করি, বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কে আমাদের সমালোচনা আছে, বিভিন্ন উপদেষ্টাদের নিয়ে সমালোচনা আছে, কিন্তু ভারত প্রসঙ্গে আমি এখন পর্যন্ত ইউনূস সরকারকে কোনো ছাড় দিতে দেখি নাই। আর আপনি যে আনন্দবাজারের যে নিউজের কথা বললেন, গুম কমিশন যেটা বলেছে, এটা তো সঠিক কথা বলেছে। আপনারা অপেক্ষা করুন, আমরাও অনুসন্ধান চালাচ্ছি, এরকম খুব ইন্টারেস্টিং নিউজ নিয়ে আমরা খুব শিগগিরই হাজির হব, যেখানে আমরা ভারতের সাথে সংশ্লিষ্টতা প্রমাণ করে দেব এই সমস্ত গুমের সাথে। এবং গুম না, আমি হত্যার সাথেও ভারত সংশ্লিষ্ট। কাজেই যে মানবতা বিরোধী অপরাধ হাসিনা চালিয়েছে এত বছর ধরে, এই অপরাধগুলোর সাথে ভারত সরাসরি জড়িত ছিল। আপনাকে আরেকটা ওই প্রথম নিউজের সাথে আমি বলি, যেটা ছাপা হয়েছিল আজকে আমাদের, যে কি বলে জেনারেল তারেক সিদ্দিকীকে নিয়ে পালিয়েছেন হাসিনা। এর কারণটা কি জানেন? হাসিনা দুজনকে নিয়ে পালাতে চেয়েছিলেন। এটা একটু বলি আপনাদেরকে, একটা অ্যাডিশনাল ইনফরমেশন। একজন হলো তারেক সিদ্দিকী। কেন তারেক সিদ্দিকী? কারণ শেখ হাসিনা যত খুন করেছে বাংলাদেশে, গুম খুন করেছে, বিচার বহির্ভূত হত্যা করেছে, এগুলো সব করিয়েছে তারেক সিদ্দিকীর মাধ্যমে। তার মানে হুকুমের আসামি হচ্ছে হাসিনা, তারেক সিদ্দিকী এটাকে ইমপ্লিমেন্ট করেছে। তো তারেক সিদ্দিকী যদি ধরা পড়ে যায় গুম কমিশনের কাছে কিংবা বাংলাদেশে ধরা পড়ে যায়, তাহলে বিচারে গেলে তো তারেক সিদ্দিকী হাসিনার নাম বলবে, হাসিনার সব থেকে বড় সাক্ষী হবে তারেক সিদ্দিকী। এই জন্য হাসিনা চেয়েছে তারেক সিদ্দিকীকে সঙ্গে নিয়ে পালাতে। আরেকজনকে নিয়ে পালাতে চেয়েছিল, সেটা একটু বলে রাখি আপনাদেরকে, সালমান রহমানকে নিয়ে পালাতে চেয়েছিল বেক্সিমকোর। কারণ হাসিনার যে লুটেরারা ছিল তাদের মধ্যে অন্যতম লুটেরা সালমান রহমান। এবং সালমান রহমানকে কেন পালাতে চেয়েছিল? কারণ শেখ হাসিনা বিদেশে যে সমস্ত টাকা পাচার করেছে, শেখ হাসিনা এবং তার পরিবার যে সমস্ত টাকা পাচার করেছে, তার সেটা করেছে সালমান রহমানের সহযোগিতায়। তো সালমান রহমানের সহযোগিতায় যেহেতু করেছে, এই জন্য সালমান রহমানকে নিয়েও পালাতে চেয়েছিল, যাতে তার ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটি যেগুলো আছে, হাসিনার দুর্নীতি যেগুলো আছে, সেগুলোর যাতে সাক্ষী না থাকে। কিন্তু মজার ব্যাপার হলো, যেদিন শেখ হাসিনা পালালো, তাকে যখন 45 মিনিট সময় দেওয়া হলো, ওই অল্প সময়ের মধ্যে সালমান রহমান এসে পৌঁছাতে পারে নাই। সে হেলিকপ্টারে, এই জন্য সে জায়গা পায় নাই। এই জন্য সালমান রহমানকে রেখেই হাসিনা পালিয়ে গেছে এবং সালমান রহমানকে ধরা পড়তে হয়েছে। এবং আমি নিশ্চিত আপনি দেখবেন সালমান রহমানের কাছ থেকে শেখ হাসিনার দুর্নীতির অনেক প্রমাণ পাওয়া যাবে। কাজে হাসিনা 50% সাকসেসফুল হয়েছে, তারেক সিদ্দিকীকে নিয়ে যেতে পেরেছে, সালমানকে পারে নাই। তা আমরা একটু অপেক্ষা করি, দেখি আমরা সালমানের কাছ থেকে কি কি তথ্য পাওয়া যায়, যে হাসিনা এবং তার পরিবার কোন কোন দেশে কত বিলিয়ন ডলার পাঠিয়েছে। এটা সালমানের কাছ থেকে জানার কথা। আমার মনে হয় যারা তদন্ত করছেন তারা নিশ্চয়ই জেনে ফেলবেন। মাহমুদ ভাই, আমরা আপনার কাছ থেকে আরো অনেক বেশি স্কুপ নিউজ আশা করি, যে বিষয়গুলো চাপা পড়ে গেছে, যে বিষয়গুলো মানুষের সামনে আসা দরকার, সেগুলো নিয়ে আপনি কাজ করছেন আমি জানি, এবং আমরা দেখতে পাবো। এবং প্রথম দিনেই ধরেন আপনার কিছু শক্তিশালী প্রতিপক্ষ আছে, প্রথম দিন আরো কিছু নতুন প্রতিপক্ষ দেখছি। এটি খারাপ না, ভালো। আমি জানি যে এগুলোতে আপনি হতাশ হবেন না, কারণ আপনি নিজে তো মজলুম ছিলেন না। আমার দেশের যারা কাজ করতো তারা প্রত্যেকেই আসলে ক্ষতিগ্রস্ত হয়েছিল পত্রিকাটা বন্ধ হয়ে যাওয়ায়, এবং পরবর্তীতে তারা ভালো কোথাও কাজও পায় নাই, মানে কেউ তাদেরকে নিতেও চায় নাই। হাসিনা সরকার বাধা দিয়েছে, গোয়েন্দা সংস্থা বাধা দিয়েছে, এই আমার দেশের লোক। আমি আপনাকে বলি, আপনি ঠিক বলেছেন। এই যে যেমন আমরা যে পত্রিকা বের করতে পারলাম, আমার সকল সহকর্মী কাজ করেছে, কিন্তু একজন সম্পর্কে বিশেষভাবে আপনাকে বলা উচিত, জাহেদ চৌধুরী। জাহেদ চৌধুরী যে পরিমাণ পরিশ্রম করেছে,
এটা অকল্পনীয়। আমি আপনাকে সার্টিফিকেট দিচ্ছি যে জাহেদ চৌধুরীর মতো পত্রিকার ম্যানেজমেন্ট বোঝা আমি দ্বিতীয় কোনো ব্যক্তিকে চিনি না। আবদালও খুব চমৎকার, আবদালের লেখার হাত খুব চমৎকার, কিন্তু জাহেদ চৌধুরী যে পরিশ্রম করতে পারে এই পরিশ্রম করার ক্ষমতা আমারও নাই। তো এই জাহেদ চৌধুরীর মতো লোক গত 11 বছর কোনো চাকরি পায় নাই, এবং আজকে এই 11 বছর পর জাহিদ চৌধুরী আমরা আবার চেষ্টা করছি। সেখানে আমরা আশা করেছিলাম আমাদের একদা বন্ধু যারা ছিল তারা আমাদের এই পরিশ্রমকে সম্মান করবে, এই জাহিদ চৌধুরীর পরিশ্রমকে সম্মান করবে, কিন্তু সেটা না করে তারা আমাদের ভুল ধরতে ব্যস্ত হয়ে গেল একদা বন্ধুরা। এটা খুবই বিস্ময়কর, দুর্ভাগ্যজনক। তবে কি জানেন, আমি আবার শত্রু থাকলে এক ধরনের আনন্দই পাই, শত্রু থাকলে না আপনি লড়াই করে আনন্দ পাবেন। তো নতুন নতুন শত্রু যদি তৈরি হয়, আল্লাহর রহমত যদি থাকে, তাহলে কোনো শত্রুকেই আমরা পরোয়া করি না। মাহমুদ ভাই, আপনি তো বটেই, আমি সহ আমাদের বেশ কয়েকজন মানুষ, ধরেন আমরা যেভাবে লড়াই করে এসেছি, আমাদের তো বেঁচে থাকারই কথা ছিল না। আমরা তো অ্যারেস্ট করে গুম করে ফেলতে পারতো, মেরে ফেলতে পারতো, কত ঘটনা ঘটতে পারতো, আল্লাহ রক্ষা করছেন। সো এইগুলা নিয়ে পরোয়া করার কিছু নাই আর কি। তো আমার মনে হয় যে আমার দেশ তার পূর্ণ গতিতে এগিয়ে যাবে, এবং বাংলাদেশের পত্রিকাগুলো একাডেমিটি থাকবে আপনার প্রতি, এটা আমরা জানি। কিন্তু আমরা যারা অনলাইনে কাজ করি, বাইরে থেকে গত বহু বছর ধরে কাজ করে যাচ্ছি, আমাদের পূর্ণ সমর্থন আপনার প্রতি আছে। এবং কোথাও যদি আপনি মনে করেন যে আমাদের সাহায্য প্রয়োজন, কোথাও যদি আপনি মনে করেন যে আমাদের কিছু বলা প্রয়োজন, আমাদের আরো এগিয়ে আসা প্রয়োজন, আমরা নিশ্চয়ই আরো শক্তিশালী ভাবে আমার দেশের পাশে এসে দাঁড়াবো, আপনার পাশে এসে দাঁড়াবো। জনাব মাহমুদুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এত ব্যস্ততার মধ্যে সময় দেওয়ার জন্য। আপনার যদি শেষ কোনো মন্তব্য যদি থাকে আপনি যদি করেন। শেষ মন্তব্য আমার পুরোনো কথাই আমি রিপিট করব। 3 দিন আগে আমি যখন সংবাদ সম্মেলন করে ঘোষণা করলাম যে 22 তারিখে ইনশাল্লাহ আমার দেশ থেকে আমরা আসছি, সেদিন আজকেও আমার ঠান্ডা, আমার গলার আওয়াজ বুঝতেই পারছেন এখনো ভাঙা ভাঙা, কিন্তু সেদিন আমার গলা দিয়ে প্রায় আওয়াজই বেরোচ্ছিল না। সেই অবস্থায় আমি একটা কথা বলেছিলাম যে আমাদের অনেক ভুল ভ্রান্তি হবে, একটা মাস আপনারা সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, একটা মাসের এই ভুল ভ্রান্তিগুলো আমরা কাটিয়ে উঠবার চেষ্টা করব। কিন্তু খুব অবাক, আমি একই কথা আজকেও বলতে চাই যে 30টা দিনে আমাদের বেশ কিছু ভুল ভ্রান্তি হবে। আবারও পাঠকদের বলছি, পাঠকরা অসম্ভব ভালোবাসা দিয়েছেন প্রথম দিন পত্রিকা নিয়ে, কারাগারি করে তারা পত্রিকা কিনেছেন। তারপরেও তাদের কাছে বলে রাখছি, আমরা ভুল করব, আমাদেরকে ভুলগুলো ধরিয়ে দেবেন, আমরা সংশোধন করে নেব। সেখানে আমার কাছে খুব দুঃখ লাগলো যেখানে আমি বলেছি যে ভুল ভ্রান্তি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সেখানে প্রথম দিনেই ওয়াহিদুজ্জামান কিংবা তার সাথের লোকজন যাদেরকে একদা আমি বন্ধু হিসেবে জানতাম, তারা প্রথম দিনই ভুল নিয়ে, একটা সামান্য ভুল, এবং ভুলও না, তারা বুঝতেই পারলো না যে এই ছবিগুলো এক ধরনের, কি বলবো, একটা, ওই যে বললাম যে একটা কোলাজ, এটা একটা প্রতীকী ছবি। এখানে কারো নাম বিশেষভাবে ব্যবহার করা হয় নাই, নাম ব্যবহারই করা হয় নাই। সেটা না বুঝতে পেরে তারা যেভাবে ভুল ধরতে ব্যস্ত হয়ে গেল, এটা খুব দুর্ভাগ্যজনক। তবে আমি শেষ করবো এটা বলেই যে আমরা চেষ্টা করব আমাদের পত্রিকাকে একেবারে সর্বোচ্চ মানে নিয়ে যাওয়ার জন্য। আপনারা ধৈর্য ধরুন, আমাদের সাথে সহযোগিতা করুন। তো মাহমুদ ভাই, দুটা বিষয় আমি একটু আপনাকে একটু ভুলে গেছিলাম। একটা হচ্ছে যে আমি জানি হয়তো আপনার পরিকল্পনায় আছে যে প্রত্যেকটা শহীদ এবং আহতদেরকে নিয়ে প্রতিদিন অন্তত আলাদা করে একটা কলাম নিউজ করা, বা তাদের করেছি। আজকে পত্রিকার ব্যাক পেজে আছে, এবং এটার হেডিংটা কি, মাথায় শত বুলেট তবুও হৃদয়ে দেশ। হৃদয়ে দেশ, মাথায় শত বুলেট নিয়ে বসে আছে ছেলেটা, পড়ে আছে, কিন্তু হৃদয়ে দেশ। আমাদের ব্যাক পেজের মেইন স্টোরি আজকে, প্রতিদিন স্টোরি থাকবে আমাদের এরকম শহীদদের, শহীদ পরিবার, আহত, এদেরকে আসলে কোনো পত্রিকায় কিন্তু আমি দেখি নাই এদেরকে নিয়ে কাজ করছে। আমার মনে হয় যে সরকারেরও লিস্ট এখনো কমপ্লিট হয় নাই, যেটা দেখছি আমরা। একটা কথা বলে রাখি আপনাকে, এই যে স্টোরিগুলি, শহীদদের স্টোরিগুলি কারা লিখছে জানেন? যারা তাদের সহযোদ্ধা ছিল। আমরা এগুলো কোনো সাংবাদিকদের দিয়ে লেখাচ্ছি না, এগুলো সবাই লিখছে যারা সহযোদ্ধা ছিল, তারা তাদের শহীদ ভাই বোনদের নিয়ে লিখছে। এর থেকে আনন্দের আর কি আছে?
এটা আনন্দের এবং একই সঙ্গে কষ্টের। কিন্তু ভালো লাগছে আমার, এই বাচ্চা ছেলেমেয়েরা এই লিখছে এবং তারা নতুন করে জার্নালিস্ট হচ্ছে, নতুন করে সাংবাদিক হচ্ছে এরা। এবং মাহমুদ ভাই, এটা ডকুমেন্টেশনটাও ভেরি ইম্পর্টেন্ট, ডকুমেন্টেশনটা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য। আর আমার দেশের জন্য আমি আপনাকে বারবারই বলি, এটা পাবলিকলি বলি, একটা পাবলিক ফান্ডিং এর ব্যবস্থা করেন, একটা ফান্ড ক্রিয়েট করেন। কারণ যে পরিমাণ শত্রু আমি দেখছি আর কি, তাতে নানা রকম হামলার নানা রকমের প্রতিকূলতা হয়তো আপনাকে ঘিরে ধরতে পারে। আমার মনে হয় যে আপনি এই ব্যাপারটা একটু পজিটিভলি ভাবেন। মানে বিদেশ থেকে মানুষ, আমরা যারা আছি, বিভিন্ন হাজার লক্ষ লক্ষ বাঙালি আছেন যারা আমাদের দেশকে ভালোবাসেন, সবাই যদি পাশে দাঁড়ায়, তাহলে আমার মনে হয় যে এটা আপনাকে আরো শক্তিশালী করবে। এটি আপনি বিবেচনা করবেন, এটা আমি আশা করি। জি, আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ যারা এই অনুষ্ঠান দেখলেন, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন দৈনিক আমার দেশের পুনর্যাত্রা, নবযাত্রা ইতিমধ্যেই আলোড়িত করেছে বাংলাদেশকে। এবং জনাব মাহমুদুর রহমান যেগুলো বলছিলেন, আলোচনাগুলো শুনেছেন, প্রথম একটা আলোচনা শুনেছেন যে তিনি শুভ্র এবং এই আসিফ নজরুলকে বলেছেন তারাও যদি কোনো কিছু করে সেই নিউজও আমার দেশে তুলে ধরা হবে। এটাই হচ্ছে সাহসিকতা, এটাই হচ্ছে স্বজন প্রীতির বাইরে এসেও একটা কিছুতে করা যায়, এটার প্রতীক হচ্ছেন মাহমুদুর রহমান সাহেব। পাশাপাশি দেখলেন মানুষের ভালোবাসা আমার দেশের প্রতি কতটা রয়েছে, যার কারণে তারা এই আমার দেশ পত্রিকার যেদিন নবযাত্রা হলো সেদিন মানুষের কি উচ্ছ্বাস ছিল। যাই হোক, আলোচনাগুলো শুনেছেন, শুনে কেমন লাগলো মন্তব্য করবেন।